মানে কাকিমার সাথে আমার শ্বশুর মশাইয়ের একটা অদ্ভুত মিল আছে। হ্যাঁ, মিলই তো, অদ্ভুত মিল এই বাচ্চাটার মুখে। দাদু ভাই, তুই যদি আমার নিজের নাতি হতিস। কাকিমা, আমরা তাহলে এখন আসি। ড্রাইভার হর্ন বাজাচ্ছে মা। বেশ, তাহলে কাকিমা আমরা এখন আসি। কেমন? চলো তুমি জানে আমাদেরকে একটু ভুলেছেও না। কেমন? ভুলে যাবেন না বৌদি। বেশ, আমি কথা দিচ্ছি আমি তোমাদের কোনোদিনও ভুলবো না, ভুলবো না, কখনো ভুলবো না। ওর নাম রবি নয়, ওর নাম অপু। ওর নাম রবি? রবি নয়, ওর নাম অপু। হ্যাঁ, ওর বাবার নাম রবি। কি বললি, কি বললি অর্জুন? ওর বাবার নাম রবি? হ্যাঁ বললাম তো, ওর বাবার নাম রবি ব্যানার্জি। তাহলে বল অর্জুন, যে তোকে বুকে জড়িয়ে দিয়ে অভিনন্দন জানিয়েছিল সেই পুলিশ অফিসারের নাম কি? তোমাকে আমি সব বলেছি মা, আর ওই পুলিশ অফিসারের নামটাই বলা হয়নি। তাহলে শোনো মা, ওই পুলিশ অফিসারের নাম ভুবন ব্যানার্জি। তুমি আমার কপালে লিখেছিলে, আমার বুকের মানিক বুক থেকে চলে গেল। তাকে আমি চিনতে পারলাম না, তাকে আমি ধরে রাখতে পারলাম না, তাকে আমি ধরে না। কান্নায় ভেঙে বলে চলবে না। সে যেমন আদর্শ পুলিশ অফিসার হয়ে ছেলে বউ নাতিকে নিয়ে সুখের সংসার করছে, আমিও তাই করব। অর্জুনের সঙ্গে মিস্টার সেবাব্রত গুপ্তর মেয়ে ওই সাধনার সঙ্গে অর্জুনের বিয়ে দিয়ে আমি তাকে প্রমাণ করে দেব আমি তার থেকে কম সুখী নই, আমি অসতী নই। অর্জুন তারই সন্তান, জারদ সন্তান নয়, জারদ সন্তান নয়, অর্জুন জারদ সন্তান। অর্জুনের জন্মের ঠিক নেই, অর্জুনের কোনো ঠিকানাই নেই। অর্জুন আমার শত্রু। শত্রু জেনেও তাকে আমি চাকরি দিয়েছি এই জন্য যে তার অসীম শক্তিকে আর সাহসকে স্মাগলিংয়ের কাজে ব্যবহার করে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। আর সেই আশা ইচ্ছা দিয়ে আমার বংশের ইজ্জতের দিকে হাত পাড়িয়েছে। অর্জুন, তোমার হাতটাই আমি ডাস্টবিনে ফেলে দেবেন, তাই না মিস্টার গুপ্ত? হ্যাঁ, যে কাজটা তুমি করতে পারলে না সে কাজটা আমাকেই করতে হবে মিস্টার রবি। কিন্তু কেন তা করবেন? অর্জুনকে চাকরি দেওয়ার পর থেকে অর্জুন তো আমাদের কোম্পানির পক্ষে ভালো কাজই করেছে। ভালো কাজের জন্য তাকে আমি চাকরি দিইনি। আমি জানি স্যার, আপনি অর্জুনকেই নয়, আপনি আমাদের কাউকেই ভালো কাজ করার জন্য চাকরি দেননি। নট অনলি দ্যাট, আপনি আপনার নিজের ছাড়া কোনোদিনও কারো ভালো চাননি। মিস্টার রবি, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোমার কি বাহ্য জ্ঞান লুপ্ত? সুপ্ত মনুষ্যত্ব একটু একটু করে জেগে উঠেছে ওই অর্জুনের সাথে বন্ধুত্ব করে। অর্জুনকে কাছে পেয়ে আমার আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে মিস্টার গুপ্ত। আপনার কথায় যে অর্জুনকে আমি শত্রু ভেবেছিলাম, সেই অর্জুনেই আমার স্ত্রী পুত্রকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে।
আমার জীবনে এনে দিয়েছে স্বর্গীয় স্বাদ, যে স্বাদ আমি আমার বাবার জীবনে কোনোদিনও পেতে পারিনি। এই জন্য বর্তমানে অর্জুন তোমার বন্ধু, তাই না? না স্যার, বন্ধু নয়, বন্ধু নয়। অর্জুন আমার ভাইয়ের মতো। মিস্টার রবি, ভাইয়ের মতো, দাদার মতো। ওই ভাইয়ের মতো, দাদার মতো বন্ধুত্ব রাখা চলবে না, বুঝতে পেরেছেন? হোয়াট ডু ইউ মিন? আই মিন রবি, আমি বলছি আমার কোথা এত সহজে চলবে না, তাই বেশ তোমাকে আমি বলেই গেলাম। আপনার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না স্যার। পারবে সেদিন, যেদিন বুঝতে পারবে তোমার ওই ভাইয়ের মতো, দাদার মতো তোমার স্ত্রী অর্জুনের বয়ফ্রেন্ডের মতো হয়ে গেছে। What do you mean? You are going to Robi. স্যার কথা বলছে শুনো, তোমার স্ত্রী অঞ্জলি দেবীর সঙ্গে তোমার ভালো সম্পর্ক নেই, অথচ তার যৌবন আছে, আর যৌবন কি কাছে পেতে চাই। অতএব খুব তাড়াতাড়ির মধ্যে তুমি দেখতে পাবে তোমার স্ত্রী অঞ্জলি দেবী এই অর্জুনের বইয়ের মতো হয়ে বসে আছে। মিস্টার গুপ্ত, না না না, অকারণে উত্তেজিত হয়ে পড়েছিলাম। মিস্টার গুপ্ত হয়তো ঠিক কথাই বলছে। আমার চোখের দেখা ঘটনা তো আর মিথ্যে নয়। গত রবিবার ওদের দুজনের সিনেমা যাওয়া, ওদের অঞ্জলির জোর করে অর্জুনকে মিষ্টি খাইয়ে দেওয়া, ও ভাবতে পারছি না যে অর্জুনকে আমি ভাইয়ের মতো ভালোবেসেছিলাম, সেই অর্জুনে আজ আমার এত বড় শত্রু। ভুল হয়ে গেল স্যার। ভুল হয়েছিল কিছুদিন আগে, সেই ভুলটা এখন সংশোধন করে নিলাম। স্যার, পবিত্র, তুমি তো অনেক মানুষ খুন করেছো। আগে করেছি, এখন অনুশোচনার ছুরি আঘাতে আমি নিজেই নিহত। তার মানে তুমি সন্ন্যাসী হয়ে বৃন্দাবন যাবো ঠিক করেছো? বৃন্দাবনে যাবো না স্যার, তবে ওই চেতনার জংশনে জীবন গাড়িটাকে দাঁড় করিয়ে দেব। তাহলে নির্মল তোমার সম্পর্কে যে রিপোর্ট করেছে 100% কারেক্ট মিস্টার ব্যানার্জি বাবু। পিঁপড়ের কখনো পাখা গজায় জানো? জানি, মরার জন্যই পিঁপড়ের পাখা গজায়, আর পাখা গজালেই শালা মরতে হয় রে। ও মৃত্যু, তবু তাই অন্ধকার গর্ত থেকে আলোয় বেরিয়ে আসতে পারবো স্যার। পবিত্র, এর জন্য আলোয় বিচরণ করে অন্ধকারের যন্ত্রণা উপলব্ধি করে মিস্টার ব্যানার্জি বাবু। তোমাকে আমি কামন, আমাকে আমার কথা শেষ করতে দিন। ওই অর্জুন বাবুকে মার্ডার করার কথা আপনি স্বপ্নেও ভাববেন না। আর আমি আপনার কথা অমান্য করলাম বলে আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আমি পিঁপড়ে নই, আলোর সন্ধান পাওয়া একজন পবিত্র মানুষ। তাই মিস্টার দেবব্রত গুপ্তের চাকরি ছেড়ে দিয়ে এই মুহূর্তে অন্ধকার গর্ত থেকে চিরকালের জন্য বেরিয়ে চললাম। গুড বাই স্যার, গুড বাই, গুড বাই। মিস্টার সেবব্রত গুপ্তকে চেনো না শয়তান? আর চেনো না তার রাইট হ্যান্ড এই রবি ব্যানার্জিকে? কোথায় গিয়ে আত্মগোপন করবে? তোমাকে আমি না, এ কথা পরে। এখন আমার একমাত্র কাজ ওই পাঁচটা অর্জুনকে, ওই অর্জুন বাবুকে অবস্থানে পাঠিয়ে দেওয়া, তাই না স্যার? ইয়েস। আর ঠিক এই জন্য আমি তোমার কথাই চিন্তা করছিলাম নির্মল। ভাবতে হবে স্যার, ভাবতে হবে, কারণ মিনিটের কাটা ঘুরলে ওই ঘন্টার কাটা কাটা ঘুরতে হয়। থ্যাংক ইউ নির্মল। 7 দিনের মধ্যে ব্যাস ব্যাস, কোথায় এখানে শেষ, কাজ এখান থেকে শুরু। কন্ট্রাক্ট কন্ট্রাক্ট অর্জুনের কথা দাও আর দেহটা থাকবে। মানিকতলার গলিতে ওই গুপ্ত বাবুকে বলবেন এবার টাকাটা অনেক বেশি লাগবে, কারণ অর্জুন বাবুকে খুন করার জন্য টাকাটা
তিন ভাগে ভাগ হবে তো? 3 ভাগ কেন? হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাই 1 ভাগ আপনার, আমার। 1 ভাগ আমার, ঠিক আছে তোমার। 1 ভাগ আপনার শালা। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, 3 ভাগ জলের ভয়ে 1 ভাগ স্থল। অফিসার ভুবন ব্যানার্জি আপনার বাবা বড়ই বিপন্ন, বড়ই বিপন্ন। বিপন্ন তো হবে, বিপন্ন হবে সেদিন যেদিন জানবে তার স্নেহের পাত্র সেই বাস্টার্ড অর্জুনকে। খেলার মাঠ থেকে একেবারে বোল্ড আউট করে দেবে। তুমি তোমার সব কথা শুনতে না পেলেও আমি কিছু কথা শুনেছি মাই ডিয়ার রবি। তবে হ্যাঁ, ওই অর্জুন তোমার শত্রু বলে না, ও আমারও শত্রু। তুমি আমাকে এত ভালোবাসো পল্লবী? মনে মনে তোমাকে স্বামীর আসনে বসিয়ে ফেলেছি গো, তাকে তুমি জানো না। পল্লবী, আমার জীবন থেকে তুমি কোনোদিনও হারিয়ে যাও না গো, আমি সহ্য করতে পারবো না। তোমার ভালোবাসায় আমি ধন্য পল্লবী, কিন্তু কিন্তু হঠাৎ তুমি হারিয়ে যাওয়ার কথা বললে কেন? ওই অর্জুনকে খুন করা অপরাধে যদি তোমার ফাঁসি হয়। ফাঁসি? ওই 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 সেনগুপ্ত তুমি জানো না, যদি যদি মনে ধরা পড়ে যায় আর সব দোষ তোমার উপর চাপিয়ে দেয়, তাহলে তাহলে ওই জানোর অর্জুনকে শেষ করার দায়িত্ব তুমি আমার হাতে তুলে দাও। আমি কায়দা করে ওকে একেবারে ফিনিশ করে দেব। আর যদি পারো পল্লবী, তাহলে তোমাকে আমি বিয়ে করে নতুন করে সংসার করব। কি স্বপ্ন! অর্জুনকে শেষ করার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে নিশ্চিত হলাম পল্লবী, নিশ্চিত হলাম, নিশ্চিত হলাম। ব্যানার্জি, তুমি আজ আবার আমার কাছে ধরা পড়ে গেলে। অর্জুন, তোমাকে বাঁচানোর জন্য আজ আমি নিখুঁত অভিনয় করলাম, তা তুমি জানতে পারলে না? তোমাকে ভালোবেসে আমার আমার বুকের একটি ফুল একটি একটি করে মাটিতে ঝরে পড়লো, তা তুমি দেখতেও পেলে না। তবু আপনি অর্জুন বাবুকে বাঁচাতে চাইছেন কেন দিদিমণি? তাকে আমি ভালোবাসি বলে। কিন্তু তিনি তো আপনাকে ভালোবাসেন না দিদিমণি। আপনি কি সে হিসেব করেছেন কখনো? ভালোবাসা কি হিসেব করে দেখা যায় গোপালদা? পুরোপুরি হিসেব না থাকলেও কিছু তো জমা খরচের হিসেব থাকা উচিত দিদিমণি। ভালোবাসাকে দাঁড়িয়ে পালে ওজন করে দেখার জিনিস গোপালদা। কিন্তু দিদিমণি, একতরফা ভালোবাসা যে কোনোদিন সুখের হয় না দিদিমণি। গোপালদা, আমার একমাত্র ছোট বোন আপনার মতোই একতরফা ভালোবেসে গোপালদা, আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। গোপালদা, কি বললি? দাদা দাদা বলে যখন ডেকেছিস তখন দাদা হিসেবে বলছি, শোন, অর্জুন বাবু মিস গুপ্তাকেই বিয়ে করবেন, কাজে তাকে বাঁচানোর এত বড় গুরু দায়িত্ব তুই মাথায় তুলে নিস না রে বোন। দাদা, তুই এখান ছেড়ে চাকরি ছেড়ে দিয়ে তুই চলে যা রে বোন। আর এখানে তুই থাকিস না রে বোন। আমার বোনটা যে ভুল করেছিল সে ভুল তুই আর করিস না রে বোন। গোপালদা, গোপালদা, 50টা টাকা হবে রে বোন। 50 টাকা? এই নাও, এই নাও। আজ আর ফেরত দেবো এ কথা বলবো না রে বোন। আমি জীবনে যে খাইনি তোর দেওয়াই টাকা দিয়ে মদ খেয়ে আমি আমার জীবনের সব দুঃখ ভুলে যেতে চাই রে বোন। গোপালদা, আমার বোনের কথা, আমার অতীতের কথা। গোপালদা, গোপালদা, মোর স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতাকে বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীকে দেখলাম, তুই ছাড়া আর আমার
ভালোবেসেছিলে, তাই তো তাই তো তুমি আমার দুঃখতে দুঃখ পেয়েছ। কিন্তু গোপালদা, তুমি তো মদ খেয়ে তোমার দুঃখের কথা বলবে, কিন্তু কিন্তু আমি কেমন করে বলবো সেই দুঃখের কথা? কেমন করে? শ্রীমতী যেমন কৃষ্ণকে ভালোবেসে কেঁদে গেছি সারাটা জীবন, আমি তেমনি করে শুধু কাঁদব, আমি তেমনি করে শুধু কাঁদব, আমি তেমনি করে শুধু কাঁদব, আমি তেমনি করে শুধু কাঁদব। দারুণ অভিনয়, দারুণ। অর্জুন, অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। অর্জুন বাবু, যত তাড়াতাড়ি পারেন আপনি এখান থেকে চলে যান। আর অভিনয়ের কথা বলছেন, আমি আপনার সঙ্গে কোনোদিন অভিনয় করিনি। যদি আপনার সঙ্গে অভিনয় করতাম তাহলে নিজেকে বিলিয়ে দিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা আমি করতাম না। বাঁচানোর চেষ্টা? কি বলছেন আপনি? অর্জুন, তুমি বোধহয় জানো না, ওই সেনগুপ্ত, ওই মিস্টার গুপ্তা, ওনার অফিসে তোমার বিরুদ্ধে একটা বিশাল চক্রান্ত চলছে। চক্রান্ত? হ্যাঁ, ওই রবি ব্যানার্জির স্ত্রী ওই অঞ্জলিকে দিয়ে তোমার বিরুদ্ধে তার সঙ্গে একটা অবৈধ সম্পর্কে চক্রান্ত। অর্জুন, যাকে আমি নিজের বৌদির মতো শ্রদ্ধা করি, যার শ্বশুরকে আমি নিজের বাবার মতো ভক্তি করি, যার স্বামীকে আমার বর্তার মতো মনে হয়, আমাকে পাওয়ার লোভে সেই বৌদির সম্পর্কে নোংরা কথাগুলো বলতে তোমার লজ্জা করলো না? আবার নির্লজ্জর মতো বলছি, আপনি দয়া করে এখান থেকে চলে যান। ওই শিবাপ্রদ গুপ্তা আর রবি ব্যানার্জি আপনাকে খুন করতে চায়, তাই বলছি আপনি চলে যান। আমি আবার বলছি, দয়া করে আপনার অভিনয়টা বন্ধ করুন। আমি অভিনেত্রী নই, আর আমি আপনার সাথে অভিনয় করতে আসিনি। আমি তো অভিনয় করতে আসতাম, তাই তো আমি আপনাকে মনে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তাই তো মনে প্রাণ দিয়ে প্রমাণ করে যাব যে আমি আপনার সাথে অভিনয় করিনি। করে অভিনয় করব না। মিঠুর শ্যামের বাসি কেড়ে নিয়ে গেছে হাসি, ছিন্ন বিনার তার
কেড়ে নিয়ে গেছে হাসি হাসি ছিন্ন দিনার তার কিশোরে কাঁদব তেমনি করে শুধু কাঁদব আমি তেমনি করে প্রেমের যুদ্ধে ব্যর্থ হয়ে পল্লবী এখন নাগিনী হয়ে উঠেছে। মা এক্ষুনি আসবেন। সাধনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে মিস্টার গুপ্তের সঙ্গে আলোচনা করতে, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না, নারী নাগিনী হয় কখন? যখন তার ভালোবাসার মানুষটিকে কাছে না পায়। সাধনা, যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়ে না হয়? তোমার সাথে আমার বিয়ে হবেই। তোমার এতখানি আত্মবিশ্বাস? হ্যাঁ, কারণ আমার বাপি তোমার মাকে ডেকে পাঠিয়েছে, আজই আসবেন উনি আমাদের বিয়ের ব্যাপারে বাবার সাথে ফাইনালি কথা বলতে। আমি জানি সাধনা, সেই জন্যই আমি এখানে অপেক্ষা করছি। তুমি জানলে কি করে? মা কিছুক্ষণ আগে অফিসে ফোন করেছিল, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। কি কথা ভাবছো? আরে বাবা, সব ভাবনা পরে, বিয়ের পরে ভাববে মশাই। আরে বাবা, আগে থাকতে এত ভাবনায় বিভোর হয়ে থাকলে ভবিষ্যতের কথা ভাববে কেমন করে? ওই যে কথায় বলে না, ভয়কে জয় করতে হয়, নইলে জীবনে জয়ী হওয়া যায় না। ঠিক বলেছ মা সাধনা, ভয়ের আর এক নাম হলো মৃত্যু। কিন্তু মা, মিস্টার গুপ্ত চান না যে সাধনার সঙ্গে আমার বিয়ে হোক। মিস্টার সেবাব্রত গুপ্ত সাবালিকা মেয়ে সাধনা তো চাই। কিন্তু কোনো কিন্তু নয়, তোরা দুজনে আমার পাশে এসে দাঁড়া। তোদের দুজনকে সঙ্গে নিয়ে আমি আজই মিস্টার সেবাব্রত গুপ্তের সঙ্গে দেখা করতে যাব। মোহাম্মদকে আর কষ্ট করে পর্বতের কাছে যেতে হবে না, পর্বত নিজেই মোহাম্মদের কাছে এসে পড়েছে। তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? উনি সাধনার বাবা, মিস্টার সেবাব্রত গুপ্ত। অর্জুন এতদিন যে ঘটনাটা গোপন করা ছিল, আজ আমি সেই কথা বলছি শোন। ওই মানুষটাই তোর মায়ের ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল। ওর জন্যই আমার সোনার সংসার ভেঙে খান খান হয়ে গেছে। ওই জানাটার নাম সেবাব্রত গুপ্ত নয়, না, সেবার আড়ালে লুকিয়ে থাকা লম্পট স্মাগলার নিখিল গুপ্ত। মিথ্যে কথা। ঠিক বলছো তো মা। তোর মায়ের আদেশ শোন অর্জুন। ওই নিখিল গুপ্তর বংশের ইজ্জত, ওই নিখিল গুপ্তর আভিজাত্যের ইজ্জত, ওই নিখিল গুপ্তর অহংকারের ইজ্জত, এই সাধনাকে তুই ছিনিয়ে নিয়ে আয়। না, আমার জীবনের একমাত্র সম্বল সাধনাকে আমি কিছুতেই ছাড়বো না। মিস্টার গুপ্ত, ঠিক এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত সিস্টেম চেঞ্জ করে তোমার হাত থেকে তোমার মেয়েকে ছিনিয়ে নিয়ে আমার মায়ের অপমানের প্রতিশোধ নেব, নিদারুণ প্রতিশোধ। তুই পারবি না জানোয়ার। বাবা, বাবা তুমি আমার জন্মদাতা, এই কথাটা না ভাবতেও আমার ঘৃণা। সাধনা করো নিখিল গুপ্ত, তুমি তোমার মৃত্যুর জন্য সাধনা শুরু করো। আজ থেকে তুমি আমার শত্রু, আমার মায়ের অসম্মানকারী জঘন্য শত্রু। তোমার মতো শত্রুকে বাঁচিয়ে রেখে এই পৃথিবীর মাঠে আমি কলঙ্কিত করবো না। আজ আমি সাধনাকে নিয়ে চললাম, এবার যেদিন আসবো সেদিন মুছে দেব তোমার কুৎসিত জীবনের অশ্লীল ইতিহাস। ইতিহাসকে আমি পিছন দিকে নিয়ে যাবো রে জানোয়ার। ওই সাধনাকে আমি তোর কাছ থেকে যেমন করে হোক ছিনিয়ে নেবো। তোর বাবা ভুবন
আমি থানায় গিয়ে তোদের শেষ পরিচয় করি। ড্রাইভার, গাড়ি ঘোরাও হৃদয়পুর থানা। সঞ্জয়, সঞ্জয়, শিগগিরই ছুটে এসো, সর্বনাশ হয়ে গেছে। সঞ্জয়, এই সঞ্জয়। আগে এই যে স্যার, আমি এসে গেছি। আরে এতক্ষণ কি করছিলে? ঘুমোচ্ছিলে নাকি? হ্যাঁ স্যার, গতকাল নাইট ডিউটি গেছে তাই। তাই করে দেবো। থানার ডিউটি আসছে ঘুম, ওদিকে খবর শুনে আমার ঘুম চলে যাচ্ছে। আর তুমি কি না? কি হয়েছে স্যার? এই মাত্র সীমাবদ্ধ গুপ্ত জানালেন অর্জুন নামের ছোকরাটা গুপ্ত সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। স্যার বলেন কি? গুপ্ত সাহেব এখনই আসছে থানায় ডায়েরি করতে। যেমন করে হোক ওই কালপিট অর্জুন ভট্টাচার্যকে ধরতেই হবে। তুমি কি জানো সঞ্জয়, একজন সাবালিকে মেয়ে স্বেচ্ছায় যদি বাড়ি থেকে বেরিয়ে আসে, তাকে তো অ্যারেস্ট করা দূরের কথা, বাধা দেওয়া আমার পক্ষে বেআইনি। তাছাড়া শুধু শুধু আইন নিজের হাতে তুলে নিতে যাবো কেন? শুধু শুধু কেন? আমি আপনাকে 10,000 টাকা দেবো মিস্টার অনুরুদ্ধ বাবু। ওই যেমন করে হোক অর্জুনকে পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, এই কেসটার জন্য আমি আপনাকে 30,000 টাকা দেবো। ওই স্বেচ্ছায় কথাটা ডায়েরি থেকে কেটে দিয়ে চিন্তাই বা জোর করে শব্দটা লিখে দেবেন। আপনার কি লাভ হবে স্যার? লাভ? পুলিশের চাকরি করছেন আর পুলিশই জানেন না? শুনুন, অর্জুনকে আমি অন্য গুন্ডা দিয়ে মার্ডার করে কেসটা আমি পবিত্রর ঘাড়েই চাপিয়ে দেব। স্যার আমি প্রচার করে দেব এই সাধনার যৌবনকে আগে ভোগ করবে। সেই নিয়ে লড়াই করতে করতে পবিত্র অর্জুনকে মার্ডার করে দিয়েছে। সাপও বলল, লাঠিও ভাগলো না। বুঝতে পেরেছেন? বুঝলাম, তবু কেসটা এই কেসটার জন্য আমি আপনাকে 40,000 টাকা দেবো। মিস্টার গুপ্ত, এই কেসটা পুরোপুরি 50-এর কম হবে না। হ্যাঁ, পেয়ে যাবেন, পেয়ে যাবেন, কিন্তু কাজটা খুব সাবধানে করবেন। আর কায়দা করে ভুবন বাবুকে দিয়ে আমাকে শক্তভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবেন। শুনুন। হ্যাঁ বলুন। স্যার আমি একটা কথা বলছিলাম না, মানে ভাবছিলাম আপনার মেয়েকে কে ভোগ করবে? এটা কি স্যার ডায়েরিতে লিখবো? হ্যাঁ, লিখবেন, লিখবেন। আর সেই সঙ্গে ধর্ষণটাও লাগিয়ে দেবেন, কারণ কেসটা আরো জোরালো হবে। বাবা নিজের বিচার। অনুরুদ্ধ বাবু, এই পৃথিবীতে যারা টাকা রোজগার করে তাদের কাছে মেয়ের ইজ্জত, বোনের ইজ্জত, এমনকি মায়ের ইজ্জত নিয়েও তারা মাথা ঘামায় না। প্যাসেঞ্জার বন্ধুগণ, ভুবন ব্যানার্জির বাড়ির দিকে এগিয়ে আসছে ঘটনা প্রবাহের রেলগাড়ি। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনার কি চান না এই 14 নম্বর স্টেশনে গাড়িটাকে আমি দাঁড় করিয়ে দিই? তারপর এখানে কি ঘটনা ঘটছে তা নিজের চোখে দেখতে? ভুবন ব্যানার্জির বড় ছেলে রবি অর্জুন আর অঞ্জলির সম্পর্ক নিয়ে সন্দেহ শুরু করেছে, অথচ ভুবনবাবু অর্জুনকে ছেলের মতো ভালোবাসে গো। অঞ্জলি অর্জুনকে দেওরের মতো ভালোবাসে, অথচ এরা কেউ জানে না গো এদের সঙ্গে অর্জুনের কিসের সম্পর্ক। তবুও কি দুর্লিবার আশা, একটা অপরিচিত পুত্রের জন্য পিতার বুকে কি নিদারুণ যন্ত্রণা। নিজের চোখে দেখুন, আপনারা নিজের চোখে দেখুন। অর্জুন এ বাড়িতে না এলে আমার এই বুকটা যেন শূন্য শূন্য মনে হয়। অর্জুনকে একটা দিন না দেখলে মনে হয় যেন আমি ছেলেটাকে কতদিন দেখিনি। অর্জুন প্রায় আমাদের বাড়িতে আসে। আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি, এরা সবাই অর্জুনকে খুব ভালোবাসে। কিন্তু একটা অপরিচিত ছেলের প্রতি কেন আমার এত মায়া, কেন আমার এত আকর্ষণ? আমি কিন্তু বলতে পারি বাবা,
তুমি বলতে পারো মা? হ্যাঁ বাবা। পাগলি মা আমার আগের থেকে সব কিছু জানে। আচ্ছা 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 বৌমা, আমি ব্যাপারটা ধরতেই পারি না। আচ্ছা বৌমা বলো তো, যে অর্জুন আমাদের বাড়িতে কত দিন আসে? 4 দিন আসেনি বাবা। 4 দিন? হ্যাঁ। অথচ আমার মনে হচ্ছে যেন ছেলেটাকে আমি 4 যুগ দেখিনি। আসলে বাবা, আপনি অর্জুনকে নিজের ছোট ছেলে সমীর মতন ভালোবাসেন যে, তাই তাকে মনে করেন। না বৌমা না, ওই মতো নয়। তুমি আর আমার সামনে কোনোদিন উচ্চারণ করবে না। ওই অভিশপ্ত শব্দটা আমার জীবনে একটা অভিশাপ। আমি অর্জুনকে দেখে মনে মনে দুর্বল হয়ে পড়ি ঠিকই, কিন্তু তার মধ্যে কোনো মতো নেই বৌমা, কোনো মতো নেই। ওই ভয়ঙ্কর কদর্য শব্দ, ভাইয়ের মতো বোনের মতো না, এই ভুবন ব্যানার্জির বুক থেকে ওই মতর ঘটনা কোনোদিনই মুছে যাবে না বৌমা, কোনোদিন না। আশ্চর্য, বাবার সামনে আমি যতবার এই মত নিয়ে কথা বলেছি, যতবার কথার মাঝখানে এই মত কথাটা উচ্চারণ হয়েছে, ততবারই বাবা যেন কেমন কেমন পাগলের মতো পরীক্ষা থেকে চলে যায়। কিন্তু কেন এমন হয়, কেন? কি হয়েছে অর্জুন, তুমি হাঁপাচ্ছ কেন? কাকাবু কোথায় বৌদি? আমি থানায় গিয়েছিলাম, দেখলাম তিনি থানাতে নেই। অথচ এই মুহূর্তে কাকাবুকে আমার ভীষণ দরকার। আমি সাধনাকে তার বাড়ি থেকে ছিনিয়ে নিই। অর্জুন অবশ্য সাধনার সম্মতি নিয়ে আমার মায়ের ইচ্ছা অনুসারে এ কাজ করেছি। কিন্তু কোনো কিন্তু নেই বৌদি, আমি আমার জীবনের চরম শত্রুকে চিনতে পেরেছি। তাই ছুটতে কাকাউর কাছে এসেছি সেই দেশদ্রোহী লম্পট নিখিল গুপ্তকে অ্যারেস্ট করতে। হ্যাঁ, জানোয়ার সেবক ব্রতগুপ্ত আসলে নিখিল গুপ্ত। এই জানোয়ারটা আজ থেকে 21 বছর আগে আমার মায়ের জীবনটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। জানোয়ারটাকে আমি অ্যারেস্ট করাবই। অর্জুন অ্যারেস্ট করাবো বললেই হবে না অর্জুন, তার জন্য তো প্রমাণ চাই। প্রমাণ আমি জোগাড় করবো বৌদি। তাতেও যদি কাকাবু জানোয়ারটাকে অ্যারেস্ট না করেন, তাহলে অর্জুনের হাতে সেবব্রত গুপ্তকে খুন হতে হবে। এটাই আমার প্রতিজ্ঞা। অর্জুন তুমি চুপ করো ভাই, চুপ করো। তুমি ঠান্ডা মাথায় আমার একটা কথা শোনো ভাই। তার আগে আপনি আমার একটা কথা শুনুন বৌদি। অর্জুন, প্রমাণ জোগাড় করতে হয়তো আমার অনেক দেরি হয়ে যাবে। অর্জুন, বিনা প্রমাণে কাকাও হয়তো আমার কথা শুনবেন না, কিন্তু আপনার কথা তো তিনি শুনবেন। অর্জুন, আপনি আমার হয়ে কাকাওকে বলতে পারবেন না কিভাবে? অনেক অপরাধের অপরাধী সেবব্রত গুপ্তকে শাস্তি দেওয়া উচিত। শাস্তি দেওয়া উচিত, তবে সেবব্রত গুপ্তকে নয়। চরিত্রহীন এই অর্জুন ভট্টাচার্য, চরিত্রহীনা অঞ্জলি ব্যানার্জিকে। তুমি কি বলছো? দাদা বলে তাকে সম্বোধন করছে। তার বউ অঞ্জলির সাথে প্রেম করতে তোর লজ্জা করলো না? তুমি কি বলছো? কি বলছো তুমি? মিস্টার রবি ব্যানার্জি, আর তার ওই কথা বললে আমি তোমার চিপটা ছেড়ে নেব। তার আগেই তুই মার্ডার হয়ে যাবি রে বেজন্মা। আমি থাকতে তুমি আমার ঠাকুরপোর গায়ে একটু কাঁটা নাচে লাগাতে পারবে না। তাহলে তোকেও মরতে হবে রে কলঙ্কিনী। খবরদার মিস্টার রবি, আমার সামনে তুমি অঞ্জলি বৌদিকে নোংরা কথা বলবে না। আমার জন্য যদি বৌদির বার কোনো অত্যাচার হয়, তাহলে তোমাকে আমি সহজে ছেড়ে কথা কইব না। তোমার ওই নোংরা মুক্ত অত্যাচারের হাতটা আমি মুচড়ে ভেঙে দিয়ে তার আগে তোর লাশ পড়ে থাকবে রে বেজন্মা। না, দয়া করো তুমি অর্জুনকে খুন করো না। আমি তোমার দুটো পায়ে পড়ছি। তাহলে তুমি কথা দাও, তুমি নিজের মুখে বলবে অর্জুন চরিত্রহীন। আর মুখ দিয়ে তুমি কি কথা উচ্চারণ করতে চাইছো রবি? বাবা, আমি থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দাদা অনিরুদ্ধ কথা বলেছে বৌমা। শুনলাম অর্জুন নাকি সাধনাকে নিয়ে পালিয়ে এসেছে। আমি কিন্তু বিশ্বাস করি না বৌমা, আমি বিশ্বাস করি না। আমি জানি
চাঁদেও কলঙ্ক আছে, তবু তবু আমার অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক নেই, তাই না বৌমা? তুমি বলো বলো বলো, নিজের মুখে কথাটা বলো, না বললে যে সেই ঘটনাটা ঘটবে। বাবা বাবা, অর্জুন শুধু সাধনা বলো বলো বৌমা বলো। নয় বাবা, অর্জুন আমার দিকে হাত বাড়িয়েছে। তুমি কি বললে বৌমা? তুমি কি বললে? এত বড় সাহস, এত বড় সাহস ওই অর্জুন ভট্টাচার্যের! সে কিনা তোমার দিকে হাত বাড়িয়েছিল। এই উপনিবাসটা অর্জুন ভুবন ব্যানার্জির বংশের মান ইজ্জত নিয়ে খেলা করতে চাইছিলি, আর সেই অপরাধে তুই আমার কাছে আসতে পারিস না। বাবা কোনো কথা নয় বৌমা, কোনো কথা নয়। আমি এখন এই মুহূর্তে থানায় যাচ্ছি। থানা থেকে সমস্ত রকম ফোর্স নিয়ে লম্পট অর্জুন ভট্টাচার্যের বাড়িটাকে আমি ঘিরে ধরবো বৌমা। আর তারপর অর্জুনকে আমি অ্যারেস্ট করে তাকে আমি এমন শিক্ষা দেবো যা দেখে হৃদয়পুর থানার মানুষ আতঙ্কিত করবে বৌমা, আতঙ্কিত করবে। অর্জুন ভট্টাচার্য, আমি আসছি। অর্জুন এবার অ্যারেস্ট হয়ে যাবে। তাহলে কি হবে? অ্যারেস্ট হয়ে গেল তো আর অর্জুনকে মার্ডার করা যাবে না? কেমন কেমন সুন্দর নিজের ফাঁদে পড়ে নিজেই জড়িয়ে গেছো অঞ্জলি। যাতে তোমরা কোনোদিনও অর্জুনকে খুন করতে না পারো, সেই জন্য আমি আজকে কলঙ্কের বোঝা আমি নিজের মাথাতে চাপিয়ে নিলাম। ও আফসোস, নিজের ফাঁদে নিজেই ধরা পড়ে গেলাম। তাই অর্জুন যদি না মরে তাহলে মরবে ওই অঞ্জলি, আর অঞ্জলিকে মরার পর আমি ওই পল্লবীকে সেকেন্ড ম্যারেজ করব। সেকেন্ড ম্যারেজ। অসম্ভবকে সম্ভব করতে চলেছে আমার নাতি অর্জুন, আর তাকে হাতিয়ার হিসাবে গড়ে তুলেছে আমার মেয়ে আরতি। তুমি হাসছো? তোমার মুখে পাগলের প্রলাপ শুনে হাসছি জগদীশ। কি বললে? যে তোমার মেয়ে নয় তাকে তুমি নিজের মেয়ে ধরে নিয়েছো, যে তোমার নাতি নয় তাকে তুমি নাতি সাজিয়ে তোমার সাজানো স্বর্গে বাতি জ্বালানোর স্বপ্ন দেখছো জগদীশ। হ্যাঁ দেখছি, আমি অনেক স্বপ্ন দেখেছি। আমার হৃদয় জুড়েই দু চোখ ভরা যা স্বপ্ন, সে স্বপ্নই আমি দেখছি। কিন্তু সে স্বপ্ন যে তোমার সার্থক হবে না জগদীশ। কেন হবে না? কি করে হবে? পঞ্জীভূত ঘটনার রেলগাড়ি ঝড়ের বেগে ছুটে আসছে। তুমি কি জানো জগদীশ, সে রেলগাড়ির মুখোমুখি ছুটে আসছে রোমাঞ্চ আর রহস্যে ভরা একটা ভয়ঙ্কর এক্সপ্রেস ট্রেন। যে কোনো মুহূর্তে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনার পর সুঘটনার সূত্রপাত হবে। তাতে তোমার কি লাভ হবে জগদীশ বলতে পারো? ভুবন ব্যানার্জির সাথে অন্যর পর্যায়ে হবে, ভারতী তার স্বামীর কাছে ফিরে যাবে। স্বামী, স্ত্রী, পিতা, মাতা, পুত্র, পুত্রবধূ সব এক হয়ে সংসার করবে, এ তো আমি জানি। কি বললে জগদীশ? এ সব তুমি জানো? বিবেক, তুমি বড় বিবেকহীনের মতো কথা বলছো। এই জগদীশ ভট্টাচার্য সব জেনে শুনে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্যে তোমার ওই রেলগাড়িটাকে নিয়ে যাচ্ছে শেষ স্টেশনের দিকে, যে স্টেশনের আরেক নাম স্বর্গ। গাড়ি স্বর্গ স্টেশনে শেষ থামা থামবে না জগদীশ না, গাড়ি স্বর্গ স্টেশনে শেষ থামা থামবে না। স্বর্গ স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে গাড়ি আবার নিজের গতিবেগে ছুটতে থাকবে। তারপর ছুটতে ছুটতে যে স্টেশনে থামবে সেই স্টেশনের নাম হবে মা, আর সেটাই হবে স্বর্গের পরের স্টেশন। কি হলো? হঠাৎ হঠাৎ আমার আত্মবিশ্বাসের অভাব হলো কেন?
কেন আমার ভেতর থেকে আর একটা আমি বেরিয়েছে, আমার ভাবনাগুলো সব উল্টো পাল্টা করে দিয়ে গেল। আরতি, মা ভারতী। বাবা তুমি অমন করছো কেন? কি হয়েছে? অর্জুন কোথায় মা? অর্জুন অর্জুন কোথায় আমি জানি না, তবে সাধনা ঘরে বসে পবিত্রের সঙ্গে কথা বলছি। বলো বলো, কিন্তু কিন্তু তুই আমার একটা কথা মন দিয়ে শোন মা, তুই যেন কিছুতেই দুর্বল হয়ে পড়বি না। সাধনাকে কোনো মতেই ওই সেবাব্রত গুপ্তের কাছে ফেরত পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, এ হলো কুন্তির প্রতি এই দ্রোণাচার্যের আদেশ। আমি তোমার কথা মতোই কাজ করব বাবা। অর্জুনকে আমি সাবধান করে দেব, সে যেন কিছুদিন নিখিল গুপ্তকে ক্ষমা না করে। নিখিল গুপ্ত, এবার তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। নিখিল গুপ্তকে লোকাবে ঢুকিয়ে তার বিচার প্রার্থনা করার জন্য আমি দারোগাবুর কাছে গিয়েছিলাম মা। কি বললি? মায়ের সঙ্গে দেখা না করে তুই দারোগা বাবুর সঙ্গে দেখা করতে গেছিলি? কেন যাব না? তিনি আমাকে স্নেহ করেন। সে তোকে আমার থেকে বেশি স্নেহ করেন। স্নেহ বোধহয় নিম্নগামী মা, কিন্তু সন্তানের প্রতি মায়ের স্নেহ নিম্নগামী নয় অর্জুন। মা চায় তার সন্তান বড় হোক, 10 জনের একজন হোক। আমি 10 জনের একজন হতে চাই না মা, আমি চাই 1,00,000 জনের মধ্যে একজন হতে। অর্জুন চাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অজস্র মানুষের ভালোবাসা। তাই বলে এই আশা আমার গগনচুম্বী নয় মা, আমি চাই আমার প্রতিবাদে প্রতিধ্বনি হোক প্রশাসনের প্রতিনিধি ভুবন ব্যানার্জির বুকে। অর্জুন, হঠাৎ যদি তুই জানতে পারিস ওই ভুবন ব্যানার্জি তোর মায়ের জীবনে চরম শত্রু, তখন তুই কি করবি? তুমি পাগল হয়ে গেছো। আমি আমার প্রশ্নের উত্তর চাইছি অর্জুন। তাহলে শুনো, শত্রু নিপাতকারী অর্জুনের হাতে এখন 2টি ব্রহ্মাস্ত্র, একটি পাশুপত আর একটি ব্রহ্মশীল। বুদ্ধিমতী মা তুমি, মাতৃ পূজারী সন্তানের বাকি কথাটা নিজেই বুঝে না। অর্জুন, সর্বনাশ! দুটো পিস্তল অর্জুন কোথায় পেল? অর্জুন তুই আমার কথা শোন বাবা, আমার আদেশ ছাড়া তুই কারো কোনো ক্ষতি করবি না। এবার নিখিল গুপ্ত, তোমাকে পাপের শাস্তি পেতে হবে। আর আদর্শবান পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। ভেতরে আসতে পারি? আসুন। আচ্ছা, বলছিলাম কি, এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ। আচ্ছা, অর্জুন ভট্টাচার্য আপনার কে হয়? অর্জুন আমার ছেলে। ও ছেলে। আচ্ছা, আপনি কি অর্জুনের মা? অর্জুনের মা হবে অন্য মহিলা, এটা আপনি ভাবলেন কি করে দারোগা বাবু? আরতি দেবী। আচ্ছা, আপনার নামটা কি? আরতি ভট্টাচার্য। আচ্ছা, আপনার স্বামীর নাম? বাঙালি ঘরের বউ আমি, স্বামীর নাম উচ্চারণ করতে নেই। আসি। আচ্ছা ঠিক আছে, এই নিন খাতা কলম, আপনি আপনার স্বামীর নামটা একটু লিখে দিন। আমি তো লেখাপড়া জানি না, অশিক্ষিতা। সে কি? আমি তো শুনেছিলাম অর্জুন নাকি শিক্ষিত, সে লেখাপড়া জানে। অর্জুন বিএ পাস। বিএ পাস? এমন অশিক্ষিত মায়ের এমন শিক্ষিত সন্তান হয় কি করে? তাহলে তো স্বর্গে গিয়ে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীকে জিজ্ঞাসা করে আসতে হয়, তার মতন অশিক্ষিতা মায়ের গর্ভে বিদ্যাসাগরের জন্ম হলো কি করে? আরতি দেবী, আবার আপনি বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন। আপনি সঠিক প্রশ্ন করুন, সোজা উত্তর দেব। আচ্ছা বেশ, বলুন তো, আপনার স্বামীকে লেখাপড়া জানেন? তিনি কি শিক্ষিত? শুধু শিক্ষিত নয়, শিক্ষিত শয়তান। শিক্ষিত শয়তান? শিক্ষিত শয়তানের ছেলে আরো বেশি বড় শয়তান হবে, এটাই তো স্বাভাবিক। যাক সে কথা। আচ্ছা, আপনার স্বামী এখন কোথায়? সে অনেক দিন আগে নিরুদ্দেশ হয়ে গেছে। আচ্ছা আরতি দেবী, যদি কিছু মনে না করেন, আমি আপনাকে কয়েকটা কথা বলতে পারি? বলুন দারোগা বাবু। আপনার জীবনের সঙ্গে না আমার জীবনের একটা অদ্ভুত মিল আছে। আর মিলটা এমনই যে আপনার জীবন থেকে যেমন আপনার স্বামী হারিয়ে গেছে, তেমনি আমার জীবন থেকে হারিয়ে গেছে
আমার স্ত্রী ভারতী, তাকে তাকে আমি মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। যাকে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তার কথা ভাবতে আপনার লজ্জা করছে না? আরতি দেবী, আপনি কি আপনার জীবনের বিরহের কাহিনী শোনাতে এসেছেন দারোগা বাবু? আই এম সরি আরতি দেবী, এক্সট্রিমলি সরি। হঠাৎ কিছুক্ষণের জন্যে আমি আমার ব্যক্তিগত জীবনের কথা আপনার সামনে তুলে ধরেছি। এনিওয়ে, এখন বলুন আপনার ছেলে অর্জুন কোথায়? আপনি কি জানেন আপনার ছেলে যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির মালিক মিস্টার সেবাব্রত গুপ্তের একমাত্র কন্যা সাধনাকে তার ইচ্ছার বিরুদ্ধে আপনার ছেলে জোর করে তুলে নিয়ে গেছে? বলে যান দারোগা বাবু, থামবেন না, বলে যান। হ্যাঁ, বলবো তো বটেই। পবিত্র নামক একজন সমাজ বিরোধী এবং আপনার ছেলে অর্জুন, ওরা দুজনে মিলে সাধনাকে জোর করে বলাৎকার করেছে। বলে যান দারোগা বাবু। জানেন আরতি দেবী, আমি অর্জুনকে খুব স্নেহ করতাম। সে আমার বাড়িতে যেত, আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি অর্জুনকে খুব ভালোবাসত। আর সেই সুযোগ নিয়ে আপনার আদর্শ ছেলে অর্জুন আমার বৌমা অঞ্জলি দিকে খারাপ হাত বাড়িয়েছিল। মিথ্যে কথা কাকাবু, আমার বিরুদ্ধে আপনার সব অভিযোগ সাজানো চক্রান্ত। আপনি আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করবো আমি? তোমাকে আমি আমার হারিয়ে যাওয়া ছোট ছেলে সম্রাটের চোখে দেখেছিলাম, কিন্তু তখন জানতাম না যে তুমি একটা চরিত্রহীন লম্পট। খবরদার দারোগা বাবু, মায়ের সামনে তার আদর্শবাদী সন্তানের নামে কুচ্ছা রটাবেন না। কি বললেন? অর্জুন আমার হাতে গড়া ইস্পাত। আমি জানি আকাশের চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার অর্জুনের গায়ে কোনো কলঙ্কের কালি নেই। এ আপনার মিথ্যে অহংকার আরতি দেবী। আমি ঈশ্বরকে অবিশ্বাস করতে পারি, কিন্তু আমার পুত্রবধূ অঞ্জলিকে আমি কোনোদিন অবিশ্বাস করতে পারি না। কারণ অঞ্জলি নিজে মুখে আমাকে কথা বলেছে। অঞ্জলি বৌদি কি বলেছে? সে বলেছে তুমি একটা চরিত্রহীন, তুমি তার দিকে খারাপ হাত বাড়িয়েছিলে। মিথ্যে কথা, আমি সব মিথ্যে কথা বলেছি বাবা, আমি সব কিছু মিথ্যে কথা বলেছি। অঞ্জলি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি সব মিথ্যে কথা বলেছিলাম। কারণ শয়তান সে সেবাব্রত গুপ্ত ওকে মিথ্যে কথা না বললে ওরা ওকে খুন করে ফেলতো। সেই জন্য আমি সব মিথ্যে কথা বলেছি বাবা। অর্জুন ঠাকুরপো হাজতে থাকলে আর ওই শিবাব্রত গুপ্তরা তাকে খুন করতে পারবে না বাবা, মেরে ফেলতে পারবে না। তাই তো আমি আপনার কাছে মিথ্যে কথা বলেছি বাবা। আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় দারোগা বাবু, স্বপ্ন নয়। নিজের উপর আস্থা হারিয়ে ফেলে আপনি এখন দুঃস্বপ্ন দেখছেন। হ্যাঁ, আমি সাধনা গুপ্তা, স্মাগলার শয়তান নিখিল গুপ্তের একমাত্র সাবালিকা মেয়ে সাধনা গুপ্তা। হ্যাঁ, আমি। অর্জুন আমাকে তুলে আনেনি, বরং আমি স্বেচ্ছাচারী বাবার আশ্রয় ত্যাগ করে অর্জুনের হাত ধরে এখানে পালিয়ে এসেছি। ও জগদীশ্বর, এখন আমি কোথায়? জগদীশ ভট্টাচার্যের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন দারোগা বাবু। আমার কিং কর্তব্য বিমূঢ় অসহায় ভুবন ব্যানার্জি, ঘিরে আছে একাধিক বিশ্বস্ত আপনজন। আপনি কে? আমি আরতির বাবা, অর্জুনের দাদু, আর অনেক ঘটনার সাক্ষী। সাক্ষী? আপনি কিসের সাক্ষী? আজ থেকে 21 বছর আগে এক নারকীয় ঘটনার রাজ সাক্ষী। আজ থেকে 21 বছর আগে এক নারকীয় ঘটনা? কে 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 আপনি? আপনি এইভাবে ঘুমটা নিজেকে লুকিয়ে রাখবেন না। বলুন আপনি কে? দারোগা বাবু, ঘুমটা খুললে আপনি কি আমাকে চিনতে পারবেন? তাহলে দেখুন দারোগা বাবু।
কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে মুখখানি। কতদিন কি ভারতী তুমি? ভারতী? কে ভারতী? আমার মায়ের নাম তো আরতি। তাহলে তাহলে অর্জুনকে আমার সেই ছোট ছেলে সোমনাথ। সোমনাথ, এতদিন যে কথাটা আমি তোমাদের কাউকে বলিনি, সে কথাটা আজ আমি তোমাদের সকলকে বলছি। তোমরা মন দিয়ে শোনো, এই দারোগা বাবুই অর্জুনের বাবা। না 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 না, ওই অর্জুন, অর্জুন আমার ছোট ছেলে সোমনাথ। সোমনাথ? কে সোমনাথ? আমাকে সোমনাথ বলে সম্বোধন করে আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? ওরে ওরে সোম, আমি আমি সে তোর বাবা। বাবা? আপনি সেই বাবা যে অন্যায়ভাবে আমার মাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন? মা, ও মা, একটু অর্জুনকে বুঝিয়ে বলুন না মা, একটু অর্জুনকে বুঝিয়ে বলুন। অর্জুন, তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। না মা, যে বাবা আমার মায়ের মাতৃত্বকে অসম্মান করেছে তাকে আমি কোনোদিন বাবা বলে মানি না। মানিস না? মানতে পারি যদি 24 ঘন্টার মধ্যে আপনি আমার মায়ের অসম্মানকারী নিখিল গুপ্তকে গ্রেফতার করে আমার মায়ের পা ধরে ক্ষমা চাওয়াতে পারেন। বলুন, পারবেন? যদি পারেন তাহলে আমি আপনাকে পিতার আসনে বসাবো। না হলে সেই জানোয়ারটা আমার মায়ের ইজ্জত নিতে হাত বাড়িয়েছিল, সেই জানোয়ারের হাত দুটো কেটে দেবো, পা দুটো ভেঙে দেবো, তারপর সেই জানোয়ারের মুখ লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালিয়ে সেই জানোয়ারের মুখটা ছাড়া করে দিয়ে আমার মায়ের অপমানের প্রতিশোধ নেব। অর্জুন! অর্জুন, আইন নিজের হাতে তুলে নিস না, তাহলে কিন্তু বাধ্য হবে আমি তোর কাজে বাধা দিতে। বাধা দেবেন? তাহলে চলুন সেই নিখিল গুপ্তের বাড়ি, যেখানে পরীক্ষা হয়ে যাবে কার শক্তি বেশি, আইন রক্ষাকারী পিতা না মাতৃ পূজারী তোকে আমি গুলি করে মারবো। তোর জন্য অর্জুন আমাদের নাগালের বাইরে চলে গেছে। তুই তুই আমাদের সাথে বেঈমানি করেছিস। বেশ করেছিলাম, আমি তাকে ভালোবাসি বলে চক্রান্ত করে কায়দা করে তোমাদের কাছ থেকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশের হাতে তুলে দিল, তোরা অর্জুনকে বাঁচাতে পারবি না রে। আর একটু পরে খবর পাবি থাপার মাঠে পড়ে আছে ওই অর্জুনের লাশ। নিখিল গুপ্তের লাশ পড়ে থাকবে। ধরিত্রীর মতো আমিও তোমার রথচক্র গ্রাস করেছি মিস্টার কর্ণ। আগে আমি তোমার পিস্তল থেকে গুলি পার করে নিয়েছি। মেয়েটা অভিনেত্রী হলেও কাজটা ভালোই করেছে, না হলে হয়তো দাদার হাতে ভাই মরতো। কি বললে? কিংবা ছোট ভাইয়ের হাতে তোমার মৃত্যু হতো। দাদা কি বললে? দাদা, আমি তোমার ছোট্ট ভাই সোমনাথ। সোমনাথ? হ্যাঁ দাদা, আমার মা তোমার মা একই মা। তোমার বাবা আমার বাবা ভুবন ব্যানার্জি, আমাদের রক্ত এক। তুই তুই আমার ভাই সোমনাথ? আয় ভাই, আয়, আয়, আয় ভাই, আমার কাছে আয় ভাই, আয়। না দাদা না, আগে নিখিল গুপ্তের শাস্তি চাই। নিখিল গুপ্ত? সেবব্রত গুপ্তর আড়ালে লুকিয়ে থাকা ওই লোকটাই নিখিল গুপ্ত,
যে জানোয়ারটা আজ থেকে 21 বছর আগে আমার মায়ের ইজ্জত নিতে হাত বাড়িয়েছিল? নিখিল গুপ্ত? হ্যাঁ, ওই জানোয়ার নিখিল গুপ্তর জন্য আমার বাবা মায়ের বিচ্ছেদ হয়েছিল। চল ভাই চল, আয় ভাই আয়, তাহলে আজ আমরা দুই ভাই এক হয়ে শাস্তি দেবো আমাদের জীবনের চরম শত্রু ওই নিখিল গুপ্তকে। আর বেলায় জবাব প্রাচীর শিখরে তো এনে বাদিয়া জাগিছে সভ্য সাজে। নিখিল গুপ্ত, তোমার গুপ্ত পাপ সব প্রকাশ হয়েছে। এইবার কর্ণ আর অর্জুন মিলে তোমাকে শাস্তি দিতে হলে এবার দুজনে মিলে তোমাকে শাস্তি দেবে। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। কোনো সাক্ষী নেই আর কোনো প্রমাণ নেই। তোমার সমস্ত কর্মের একমাত্র সাক্ষী আমি। শোন সাধনা, আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবি ওই অর্জুনের মৃতদেহটা পড়ে আছে ওই ধাপ্পার মাঠে। না বাবা না, এই কাজ তুমি করতে পারো না বাবা, এই কাজ তুমি করো না। হ্যাঁ স্যার, আপনাকে মারবেন না। একটি নায়ক, দুটি নায়িকা। একটা নায়ককে বাঁচাতে দুটো নায়িকার কি সুন্দর সহানুভূতি। নায়িকা আমি নই, নায়িকা আপনার মেয়ে। তুই তো নায়িকারে শয়তানি। তাই আমার সর্বতিলে পতনের তুই সাক্ষী। তাই আমার পতনের সাক্ষীকে আমি আবার পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিলাম। বাবা, এটা তুমি কি করলে? কি করলে তুমি? এবার পুলিশ আসবে, তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। না না বাবা না, মেয়ে হয়ে এই দৃশ্য আমি কিছুতেই দেখতে পারবো না বাবা, আমি কিছুতেই দেখতে পারবো না। তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও বাবা, তুমি পালাবো যেখানে খুশি পালিয়ে যাও, যেমন ভাবে পারো পালিয়ে যাও, পালিয়ে যাও বাবা, পালিয়ে যাও। কোনো কিন্তু নয়, যাও, আজ থেকে তোমার সমস্ত পাপের ভাগিদার আমি। আর তোমার এই পিস্তল আমি নিজের হাতে তুলে নিলাম, আর তুলে নিলাম তোমার সমস্ত অপরাধ। চিরন্তনী ভালোবাসা জিতে গেল বাবা, আর প্রেম চিরদিনের মতো হেরে গেল, হেরে গেল বাবা, হেরে গেল। বাবু, জল, একটু জল। কে আছো? একটু জল, একটু জল, জল দাও। এখনই অর্জুন আসবে। না না, এখনই পুলিশ আসবে। না না, আমি এই শহর ছেড়ে পালাবো। না না, আমি দেশ ছেড়ে পালাবো। এইবার আমার এই নাটকে শেষ দৃশ্য অর্জুন আর ওই নিখিল গুপ্তের হাত থেকে তোমাকে বাঁচাতে আমি ওই গোপালদার বোন তার নিজের জীবন দিয়ে সে তার ভালোবাসার প্রতিদান দিয়েছিল। আর আমি তোমাকে নিখিল গুপ্তের হাত থেকে বাঁচাতে আমি আমার ভালোবাসার দাম মৃত্যু দিয়ে প্যাসেঞ্জার বন্ধুগণ, টিকিট না কাটা অসৎ মানুষরা ভয়ে পালাচ্ছে।
পিছনে পিছনে ছুটে আসছে মাতৃ পূজারী, আইন রক্ষাকারী, আত্মীয় পরিস্বজনরা। প্যাসেঞ্জার বন্ধুগণ, সে স্টেশনে আসতে আর বেশি দেরি নেই। তাই আসত মানুষরা চিৎকার করে বলছে, কি হবে? অর্জুন যে পাগলের মতো ওই নিখিল গুপ্তকে তাড়া করেছে বাবা। বৌমা, বৌমা, তোমরা ওকে থামাও। আমি ওকে থামাবার অনেক চেষ্টা করেছি। ওকে দেখ বাবা। তুমি শান্ত হও মা, শান্ত হও। আমি এক্ষুনি অর্জুনকে থামিয়ে নিয়ে আসছি। শুনবে না অর্জুন আজ আর কারও কথা শুনবে না। সে আজ মায়ের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু জামাই, তোমার জামাই যে অর্জুনের পিছে তাড়া করেছে বাবা। তাই তো এখন আমি দেখছি ওরা যে বাপ ছেলে তা তো মনেই হচ্ছে না। কি করে বোঝা যাবে অঞ্জলি? আজ যে দুজনারই শত্রু। একজন আইন ভাঙবে আর একজন আইন রক্ষা করবে। ভাগা গোড়ার এই মহাযুদ্ধে কে ধরবে রথের রশি? আমি ধরবো দাদু। আমি ওদের দুজনকে শান্ত করে অর্জুনের হাত থেকে নিখিল গুপ্তকে বাঁচিয়ে আইনের হাতে তুলে দেবো দাদু। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে অর্জুনের হাত থেকে বাঁচাও। আমাকে নতুন করে বাঁচতে দাও ভারতী, আমাকে বাঁচতে দাও ভারতী। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই ভারতী। দেবে তোমাকে সুযোগ দেবে, নিশ্চয়ই সে সুযোগ দেবে। তবে তোমাকে তার আগে বলতে হবে যে সকলের সামনে ভারতী তোমার বোনের মতো নয়, তোমার বোন। তাই বলবো। ওরে বোন, তুই আমাকে বাঁচা বোন। সময় পাবে না নিখিল গুপ্ত। অর্জুন রিভলভার নামা। অর্জুন, বাঁচাও অর্জুন। কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে অর্জুন, আজ কৌরব পাণ্ডব সব এক হয়ে গেছে। অর্জুন, পুলিশ অফিসার বিশ্বদেবকে ডাকো। অর্জুন, তোর মায়ের কথা শোন বাবা। না, আজ আমি কারো কথা শুনবো না। এই জানুরটাকে আমি সহজে বাঁচতে দেব না। না অর্জুন, না। জানোয়ার না, তুই আমার বাবার কাছ থেকে দূরে সরেছিস। আমাকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছিস। তোকে আমি আর সহজে ছাড়বো না। তোর মতো জানোয়ারকে বাঁচিয়ে রেখে এই পৃথিবীর মাটি আমি কলঙ্কিত করব না। আজ তোকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে তুমি কি করলে দারোগা বাবু? আমার সন্তানকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। নিলাম ভারতী, নিলাম। পোশাকের ভেতর থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর বিচারক। যে বিচারকের ন্যায় বিচারে কোনো ভুল হয়নি, তাই বিচারকের দণ্ডে ছিটকে লেগেছে আমার নিজের সন্তানের বুকে রক্ত। অর্জুন, তুই কথা বল বাবা, তুই কথা বল। আমার বিদ্রোহ আমাকে
তোমার কথা শুনতে দেয়নি মা। তাই তো আমার জীবন দিয়ে সেই ফুলের প্রায়শ্চিত্ত করে গেলাম। আমার বুকের রক্ত দিয়ে। প্যাসেঞ্জার বন্ধুগণ, জীবন গাড়ির রেলগাড়িটা ছুটতে ছুটতে চিরকালের জন্য থেমে গেল মায়ের আলতা রাঙা চরণ চলে। এ গাড়ি আর যাবে না প্যাসেঞ্জার বন্ধুগণ, এ গাড়ি আর যাবে না। আপনারা বাইরে গিয়ে দেখুন, কামরা খালি করে দিন, বাইরে যান, বাইরে গিয়ে দেখুন, এটাই স্বর্গের পরের স্টেশন। পথের গ্রামটি বলে সে হবরা খোলে তম মাগো বন কবে শীতল ভব কত দূর আর কত দূর বলো পথের গ্রামটি বলে সে হবরা খোলে তম মাগো বন কবে শীতল ভব কত দূর আরে কত দূর বলো কত দূর আরে কত দূর বলো কত দূর আরে কত দূর